এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আবার চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এখন তো একদম সকাল সকাল স্নান করতে অসুবিধাও নেই, তাই সকাল সকাল স্নান করে ঠাকুরের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কাজ বাকি নেই, এখন শুধু টিফিন বানাবো। আর দুপুরের রান্না তো এখন কয়েকদিন মাই করছে, আমি আসার পর থেকে মাই রেগুলার করছে, বলছে এত গরমে করার দরকার নেই। তো চলো তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা 10 কি 12 এরম হবে। যাই হোক, দিদা এখানে পুজো করছে আর মা মন্দিরের ভেতরে পুজো করছে। রোদ্দুর ওঠার আগেই সবাইকে বলেছি সকাল সকাল একদম পুজো টুজো যেন সেরে নেয়, বেশি দেরি যেন না করে। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে গিয়ে আমাকে এখন আলু ভাজা করতে হবে। তো চলো আমি আলু ভাজা করার জন্য আগে আলু বের করে নিই। মিট সেলফে আলু বের করতে গিয়ে দেখলাম যে ওপরের দিকে একটা কৌটোতে কিছু একটা রয়েছে, তাই কৌটোটা আগেই আমি খুলে দেখবো যে কৌটোর মধ্যে কি আছে। আর খুলে দেখলাম যে এর ভেতরে কাজু রয়েছে আর নেব না তা কখনো হয়। তো কাজু একটু বের করে নিচ্ছি এখান থেকে। আর আমার না কাজু খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে আলুগুলো একদম ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। আর সব থেকে যদি সহজ কাজ হয় সেটা কিন্তু আলু ভাজা। আলু ভাজতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো সময় যদি আমাকে কেউ আলু ভাজতে বলে আমি এক পায়ে রাজি। আমার আলু ভাজতে খুবই ভালো লাগে। তারপরে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার বড় মা সবসময় বলে যে আলুকে কেটে জলে দিয়ে রাখাটাই ভালো, মানে কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেওয়াটাই ভালো। কিন্তু রোজই ভাবি ওভাবেই করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওই একেবারে কেটেই তারপরে ধুয়ে নিই। তো চলো আলু ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে রেখেছিলাম। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর আমি আজকে পেঁয়াজ দিয়েই আলুটা ভাজছি। তো প্রথমে যে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, আঁচটা বেশি হাই হয়ে গেছিলো তাই বন্ধ করে দিয়েছি। আবার একটু পরে জ্বালিয়ে নেব। তো আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর আলুগুলোও দিয়ে এই যে আমি ভালো করে ভেজে নিচ্ছি আলুটা। আলু ভাজা হয়ে গেছে কমপ্লিট। সবার মুড়ি খাওয়ার জন্য মুড়ি, রুটি, দিদার জন্য রুটি, যাই হোক যে যেটা খাবে। আর এখন আলুটা ভেজে আমি ঢাকনা দিয়ে এই যে রেখে দিচ্ছি, কখন কে খাবে না খাবে। আর এই যে আমার জন্য টিফিনে রয়েছে তো কেলগস, এটা তো আমার খাবার রোজকার। যাই হোক চলো এটা খেয়ে নিই। এদিকে দেখো মা বেশ কিছু ঢ্যাঁড়স আমাদের গাছ থেকে তুলে এনেছে, আর একদম নরম কচি কচি ঢ্যাঁড়স। সবে মাত্র আজকে 3-4 দিন হলো, মানে একটা দুটো করে ঢ্যাঁড়স হওয়া শুরু হয়েছে। তো মা তুলে এনেছে, এগুলো দিয়ে টক রান্না হবে। আর গাছের কুঁদরিও দেখো, এগুলো গাছের কুঁদরি, গাছের বেগুন, মোটামুটি এই সবজিগুলো গাছের। আর প্রচুর তো সবজি লাগানো হয়েইছে, রেগুলার ওগুলোতে জল দেওয়া হয়। আর বাকি সবজি আমি এই যে বের করে রেখে দিয়েছি। কোনটা কি কাটবো না কাটবো বুঝে পাচ্ছি না। মা পুজো করে এলেই বলবে যে কোন সবজিটা কাটতে হবে না হবে, নাকি সে নিজে কাটবে সেটা জানি না। মা আসুক আগে। পুজো দিয়ে এসে ঠাকুরকে দেওয়া এই যে জল আর বাতাসে একটু খেয়ে নিচ্ছে আগে। এটা রোজই আগে খায় মা দিদা দুজনেই। আমাকে বললো তোকে কাটতে হবে না সবজি, আমিই কেটে নিচ্ছি। লাউটা প্রথমে নিয়েছিলাম কাটবো বলে, বাট আমি সত্যিই পারিনি, কিভাবে কাটবো বুঝে পাচ্ছিলাম না। তারপরে দেখো মা দিব্যি কেটে নিচ্ছে। কথায় আছে না, যার লাঠি তারে সাজে, সেই রকম একটা ব্যাপার। তো টিফিন করে এসে একটু ফ্যানের তলায় বসেছি হাওয়া খেতে। মানে টিফিন খেতে গিয়েও গরম লেগে যাচ্ছে, মানে এতটা পরিমাণে গরম। আর এখন থেকে তাপমাত্রা আমাদের এখানে 35°C। আর কোথায় কোথায় কত তাপমাত্রা এই সময়টা আমাকে কমেন্ট করে জানিও। এখন ওই 8টা 15 মতো বাজে। যাই হোক, আমার তো টিফিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে থাকলে আমি একটু টিফিনটা তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে একটু কাজকর্মটা মোটামুটি বেশি থাকে, সেই জন্য একটু বেশি সময় লাগে টিফিন করতে। যাই হোক, মানে ওই 9:30 পেরিয়ে যায় আর কি। আর কাজকর্ম বেশি বলতে ওখানে কাজ বেশি নেই, ছেলেকে সামলানোটা একটা বড় ব্যাপার হয়ে যায়। কারণ এখানে মা দিদা সবাই মোটামুটি সবাই রয়েছে, দাদা রয়েছে, সবাই নিয়ে এদিক ওদিক নিয়ে ঘুরতে চলে যায়, তাই আমার কাছে একটু কম সময়ই থাকে। আর ওখানে শুধু মা, মানে শাশুড়ি মা, বাকিরা তো সবাই অফিসে চলে যায় যে যার ডিউটিতে। শুধু শাশুড়ি মায়ের কাছে আর আমার কাছে বেশিক্ষণ শাশুড়ি মায়ের কাছেও থাকতে চায় না। আর ওখানে তো বিশাল যেরকম মাঠ ঘাট বিশাল রয়েছে, দৌড় দেবে ঘুরবে, বিশাল যে জায়গা রয়েছে সেরকম তো কোনো ব্যাপার নয়।
তো ও খোলামেলাটা পাচ্ছিল না আর কি, মানে খোলামেলাটা পেয়ে গেলে ব্যাস ও দিব্যি চলে যায়। তারপরে এখানে জেঠিমাদের বাড়ি রয়েছে আর ওর দিদিরা রয়েছে, মানে আমার দাদার মেয়েরা রয়েছে, জেঠুদের বাড়ির দাদার সব মেয়েরা রয়েছে। এবার ছোটো ছোটো পাড়ার অনেক বাচ্চা রয়েছে, ওদের সঙ্গে খেলতে পারে। আর ওখানে তো ছোটো ছোটো বাচ্চা বলতে ওই কাকিমাদেরই, আর ওরা বেশিরভাগটাই ঘরের মধ্যে থাকে, খুব একটা বেরোয় না। আর আমার ছেলে না এখানে ঘুরে ঘুরে এমন অভ্যেস, শুধু বাইরে বেরোতে চায়। তো আর কলকাতা মানে তো জানো যে বিশাল ফাঁকা মাঠ, খোলা জায়গা রয়েছে, এরকম তো কোনো ব্যাপার নয়। যা করে ওই ছেলে ছাদের মধ্যে, ওই বড়ো ছাদের মধ্যেই খেলে বেড়াতো সারাদিন, ওটা একটা ওর স্বস্তির জায়গা। তারপরে ওই বেশিরভাগ সময়টা তাই আমাকেই দিতে হতো ওখানে। সারাদিনে বলতে ওই রান্না করা, খাওয়া, জামাকাপড় কাচা, ঘর পরিষ্কার করা, এগুলোই। আর এমন কোনো বিশাল কাজকর্ম নেই, শুধু ওই ছেলেরই আর কি একটু খেয়াল যত্ন এগুলো একটু। আর এখানে থাকলে কি হয়, মা দিদা যে করে নেয় আর কি, ওদের কাছে চলে যায়। আর ওখানে মাও করিয়ে দেয় না নয়, করিয়ে দেয় মা, কিন্তু মায়ের কাছেও খুব কমই যায়, কারণ বেশিরভাগ সময়টা এখানে দিদা আর মায়ের কাছে, মানে আমার মায়ের কাছে ওর দিদার কাছে থেকেছে। তো সেই জন্যেই ওর একটু প্রথম প্রবলেম হয় গিয়ে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। বেশিরভাগ দিনই কী করতাম বলো তো, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি, ওকে পার্কে নিয়ে চলে যেতাম, পার্কে খেলা করতো। তাও এক এক সময় কিছুতেই নামতে চাইতো না, ঘ্যান ঘ্যান করতো, কারণ ওর পরিচিত সব বাচ্চাদের বা পরিচিত মানুষদের খুব একটা দেখতে পেতো না, তাই হয়তো ওর একটা এরকম ব্যাপার হতো। যাই হোক, মা রোজ ফোন করলে জিজ্ঞেস করে যে নাতি এখন মাটিতে নামছে কিনা। ওখানে একটু যদি ওই পার্কের মাটিতে ধুলো লেগে যেত পায়ে, আমার ছেলে বলতো ধুলো লেগে গেছে, পরিষ্কার করে দাও, মানে আমাকে টাওয়েল নিয়ে যেতে হতো ওর পা পরিষ্কার করার জন্য। এখানে তবু দেখো দিব্যি ধুলোর মধ্যেই খেলে বেড়াচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। জানি না কেন এরকম করে, তাই মা ফোন করলেই জিজ্ঞেস করে। এখন মহারাজা ঘুমোচ্ছে, উঠলে একটু পরে শুরু করে দেবে তাণ্ডব। আর তাণ্ডবটা কিন্তু কোথাও বন্ধ ছিল না, ওখানেও প্রচুর তাণ্ডব করতো, এখানেও প্রচুর তাণ্ডবই করে আর কি। আর আমার ওখানে থাকলে আরেকটা জিনিস খুব ভালো হয়, সেটা হলো গিয়ে আমি পার্কে গিয়ে নিজের মতো করে ওয়াক করতে পারি বেশি সময় নিয়ে। আর এখানে কি বলো তো, গ্রামের মধ্যে এই রাস্তাতে প্রচুর হচ্ছে গিয়ে সবাই থাকে মানুষেরা। তারপরে তো জানো, পাড়ার কাকিমা জেঠিমা নানান লোকের নানান রকমের কথাবার্তা। হাঁটাচলা করব আমি, এক্সারসাইজ করব আমি, প্রবলেম ওনাদের, মানে মোটা হলেও প্রবলেম ওনাদের, আবার রোগা হলেও প্রবলেম ওনাদের। আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা কিন্তু ওই পাড়ার কাকিমা জেঠিমাদের। তারপরে তো ঘাপটি মেরে সিসিটিভি হয়ে বসেই থাকে, শুধু আমার জন্য নয়, প্রত্যেকের জন্য, কে কী করছে, কে কী না করছে, কার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে, মানে আমি খুঁজে পাই না, এনাদের সারাদিন কোনো কাজ থাকে না পরনিন্দা পরচর্চা করা ছাড়া। তো এরকম হয়তো প্রতি পাড়াতেই রয়েছে, আমাদের পাড়াতেও রয়েছে। তো আমার মা আমরা যে বিশাল বাইরে দিক ওদিক যাই সেরকম কোনো ব্যাপার নয়, টুকটাক বাজার হাট এগুলোতে যাই, বাইরের দিকে বেশি যাই, মন্দিরে যাই, ওখানে ঘুরে। আমার মা তো বেরোয় না, আমার মা খুব রেয়ার বেরোয়, শুধু ছেলেকে নিয়েই একটু বেরোয়। আর বেশিরভাগটাই আমি যাই বৌদিদের বাড়ি, মানে আমার জেঠিমাদের বাড়ি যাই, ব্যাস ওইটুকুই আমার আয়ত্ত। এর বাইরে আমার খুব একটা পাড়ায় বেরোতে ভালো লাগে না, কারণ বিয়ের আগে আমি যখন পড়াতে যেতাম বা কাজে যেতাম এদিক ওদিক, তখন নানান লোকের নানান কথা শুনেছি, কিছু মানুষদের তো খুব ভালো করেই চিনি, আর আমি একটু মুখে মুখে স্পষ্ট কথা বলে দিই, তাই অনেকের হয়তো ভালো লাগে না, মানে আমি একটু ঠোঁটকাটা স্বভাবে, অনেকের হয়তো ভালো লাগে না, ভালো না লাগলেও আমার কিছু করার নেই, আমি তো বলবোই। আর এই রোদ্দুরের জন্য আমি আর খুব একটা বাইরে তো একদমই বেরোই না, আর টুকটাক যে বাজারেও যেতাম সেটাও বন্ধ। এখন আর আমার কোনো দরকারি জিনিস বলে কিছু নেই, এই রোদ্দুরে তো একদমই নেই, ভুলেও বেরোচ্ছি না। তারপরে দেখো, একটু যদি রোদ্দুরে বেরিয়েছি, এই যে এখানে একটা কি বড় ফুসকুড়ি বেরিয়েছে, ভীষণ ব্যথা, এখানে বেরিয়েছে দুটো, এখানে বেরিয়েছে, গলার মধ্যে তো অনেক কটাই ছিল। তো আমি সকালবেলা এই জন্য তাড়াতাড়ি চান করে নিই, আর ছেলে ঘুম থেকে ওঠার পরে ওই 1.5-2 ঘন্টা পরে ওকেও স্নানটা করিয়ে দিই। আর বাইরে তো একদমই বেরোতে দিই না, কিন্তু আমার ছেলে একটুও কথা শোনে না, গেট বন্ধ থাকলেও একটু যদি গেটটা ফাঁকা পেয়েছে, ওই গেট খুলে একদমই বাইরের দৌড়, ঘরের ভেতরে কোনো মতে বন্ধ থাকবে না। আমরা পারি না ওই একদম তেবে যাওয়া মেঝের ওপর দিয়ে হাঁটতে, কিন্তু আমার ছেলের ওপর দিয়েই দৌড় দেয়।
কী করে পারে, সত্যি বাচ্চারা যে মানে সব পারে এটা ওকে দেখলেই বোঝা যায়। আর একটা কিছু জিনিস তোমাদের দেখাবো, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে আমার দাদা আমার ছেলেকে আর আমাকে কিছু দিয়েছে, ওটাই দেখাবো। তো চলো তোমাদের জিনিসগুলো দেখাই। আর হচ্ছে গিয়ে জানো তো আমার ছেলে বাঘ ভীষণ ভালোবাসে, তাই আমার দাদা আমার ছেলের জন্য কিন্তু বাঘ কিনে এনেছে, একদম অরিজিনালি বাঘ। না না, ভয় পেও না, একদম অরিজিনালি দেখতে, কিন্তু খেলনা বাঘ, সব টয়স। এ দেখো আমার ছেলে এত খুশি, অন্য বাচ্চারা ভয় পায় এটাকে, কিন্তু রাতের বেলায় কেউ দেখলে একদম অরিজিনালি বাঘ মনে করবে না। মানে প্রথম দিন এনেই ওর পাশে দাদা এরকম বসিয়ে দিয়েছে, ও একটুও ভয় পায়নি, ও জাস্ট ওকে দেখে একদম জড়িয়ে ধরেছে। তো এই একটা খেলনা ওর জন্য এনেছে। আর এই যে এই পুতুলটার না আমার নামটা ঠিক মনে আসছে না এই মুহূর্তে, এটাও আমার ছেলে ভীষণ ভীষণ ভালোবাসে, তাই এটাও ওর জন্য দাদা এনেছে। আর আমার ছেলে এইসব পুতুল নিয়ে খেলে, আর কোথায় যাই দেবে একদম ভেঙে চুরে একাকার, সঙ্গে সঙ্গে। বিশেষ করে গাড়িও ভীষণ ভালোবাসে, গাড়ি ভালোবাসে, আর হালুম ভালোবাসে, মানে এই বাঘ ভীষণ ভালোবাসে, ভীষণ ভীষণ। ওর বাবা ওকে মাঝে মাঝেই বলে যে তোকে আমি জ্যান্ত বাঘ ধরে এনে দেবো, তুই যে হালুম করিস, জ্যান্ত বাঘ ধরে এনে তোর গায়ে ছেড়ে দেবো। মানে বাবা এরকম। সূর্যের তাপটা কিন্তু বেড়েই যাচ্ছে, বাড়তে বাড়তে মুখের লাইটটা ভীষণভাবে পড়ছে। আর এই যে দেখো এটা আমি এটা অর্ডার করিয়েছিলাম দাদার কাছে, পার্সোনা অ্যামোয়ের পার্সোনা। এই শোটটা ভীষণ ভালো, ভীষণ ইউজ করি, এর মধ্যে 3টে শোট রয়েছে। আর এটার দাম কত যেন দাদা বললো, ঠিক মনে নেই, আমি দিয়েছি বাট আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, 162 বা এখানে 172 লেখা আছে, বাট 162 বা কিছু একটা এরকম নিয়েছে, আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তো এটা আমি নিয়েছিলাম। আর আমার দাদা কিন্তু আমাকে একটা গিফট করেছে, আমার খুবই পছন্দের জিনিস, এই খুবই পছন্দের জিনিস, অ্যাটিটিউডের আই শ্যাডো প্যালেট। এটা আমার ভীষণ পছন্দের। আর আমার তো সাজুগুজুর জিনিস ভীষণ ভালো লাগে, আমি খুবলে খাবলে একাকার করে দিয়েছি, খুঁজে পাচ্ছিলাম না কোন দিকটা দিয়ে খুলবো, ছেলের ভয়ে ঠিক করে দেখিও নি, একটুখানি খুলেই দেখে দিয়েছি, দাদা জাস্ট দিয়েছি রেখে দিয়েছি। কালারগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দেরই কালার। এর মধ্যে আমার দেওয়া ছিল প্লাস্টিক, তুলি আর ব্রাশটাও ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। আর এগুলো একদম অর্গানিক প্রোডাক্ট, তো তাই এগুলো থেকে যে বিশাল সেন্ট গন্ধ এরকম বেরোবে এরকম কোনো ব্যাপার নেই, এগুলো কিন্তু ভীষণ ভালো, কোনো রকম মানে এফেক্ট হয় না। ধরো চোখে লাগালে অনেক সময় হয় না চোখ চুলকোয়, বা লিপস্টিক কোনো কিছু পরলে লিপস্টিক চুলকোয়, এগুলো কিন্তু বিশ্বাস করো ওরম নেই। আর আমি তো অ্যামোয়ের বহু প্রোডাক্ট, তো তোমরা জানো আমি বহু প্রোডাক্ট অ্যামোয়েরই ব্যবহার করি, লিপস্টিক তো ব্যবহার করি, লিপস্টিক আমার প্রায় শেষ হয়ে এসেছে, আবার আমাকে অর্ডার করাতে হবে। আর আজকে এই গিফটটা পেয়ে বিশ্বাস করো আমি ভীষণ খুশি। একটু চোখে লাগিয়ে দেখি, এই কালারটা একটু লাগিয়ে দেখি, দেখো কি মিষ্টি কালারটা, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কালারগুলো ভীষণ মিষ্টি মিষ্টি, আর একদম হালকা হালকা কালার, একদম ডিপ কালার না, আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা জিনিস গিফট করার জন্য। এটার দাম এখানে লেখাই রয়েছে, দেখতে পাবে না, লাইট একদম ঝলসে যাচ্ছে, 772 টাকা লেখা রয়েছে। এটা কত নিয়েছে আমি জানি না, জানতেও চাই না, গিফট দিয়েছে, দাম জেনে আমি কী করবো। তো চলো যাই হোক, অনেক বকবক হলো, এবার কিন্তু আমি রোদ্দুরে বেরোবো না বলেইছি, কিন্তু মা আমাকে তখন থেকে ডাকছে আর বলছে যে একটু বৌদিদের বাড়ি যা, এই রোদ্দুরের মধ্যে আমাকে এখন বৌদিদের বাড়ি যেতে হবে। তো চলো কী দরকারে যেতে হবে, যাই আগে বৌদিদের বাড়ি থেকে ঘুরেই আসি।
এই রোদ্দুরের মধ্যে আমাকে এখন বেরোতে হবে, মুখে জল নিয়েছি। মা তুলে দিচ্ছে দেখো শাক, ওই শাকগুলো আমাকে এখন দিতে যেতে হবে। ঠিক উঠে যাচ্ছে বাবা, মাথা যেন উড়ে যাচ্ছে, ঝলসে যাবো তাড়াতাড়ি। দুজন মিলেই লেগে গেছে শাক তুলতে। লোক বলে কেন ঘরের জিনিস লোকের টাটকা জিনিসই তো ভালো লাগে, গা দিয়ে কেটে দিয়ে দিবে এমনি খাচ্ছি নাকি বেশি। ওরা এখনো শাক তুলছে, আসছেই না। কত শাক পাঠাবে ভগবান জানে। এই রোদ্দুরে বলো কার ভালো লাগে বেরোতে, কিন্তু কিছু করার নেই, অগত্যা মা জননীর অর্ডার। বৌদিদের বাড়ি শাকও দিয়ে চলে এসেছি, আর জানো রোদ্দুরে একটুখানি এসেছি, আমার মুখটা পুরো জ্বালা জ্বালা করছিল। তো সবাই আমার মতো সব মেয়েরাই আগে মুখের কথাটাই বেশি ভাবে, ফেসটা যাতে কিছু হয়ে না যায়। তো আমারও সেই অবস্থা। আমি তো একটু আইস প্যাক দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি, আর কি শান্তি লাগছে মুখের মধ্যে বরফটা দিতে, যে মুখটা কত ঠান্ডা আর কতটা শান্তি লাগছে সে আমি বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ ভীষণ শান্তি লাগছে। তারপরে অতটাখানি এসে আমার অনেকখানি ঘাম বেরিয়ে গেছে, তাই আবার এসে 1 গ্লাস ডিটক্সিফাই ওয়াটার আর 1 গ্লাস এমনি ওয়াটার খেয়ে নিলাম। আর মা বলছে যে গরম লাগছে, একটু ফ্যানটা চালাতে দে, তাই মা রান্না করতে করতে এসে ওই যে ফ্যান চালাচ্ছে। আর এই যে আমার মহারাজা ঘুম থেকে উঠে এসে আবার আমার কোলের মধ্যে ঘুমোচ্ছে, চোখ থেকে দেখো ঘুমই কাটছে না। ও এখন ঘুম থেকে ওঠার পরে যে কতক্ষণ ওকে আদর করতে হবে তার ঠিক নেই। কি খাচ্ছিস? কি দেখছো? দিদা গাড়ির দিকে তাকিয়ে বসে কাণ্ড দেখো, একটু চোখের আড়াল হয়েছে, তার মধ্যে দেখো এখানে চলে এসছে। কি হচ্ছে? রোদ্দুর, চলো। একটু চোখের আড়াল হয়েছে, মানে মা আমাকে জামাগুলো সব তুলে ভাঁজ করে দিচ্ছিল, আমি জামা কাপড়গুলো নিয়ে একটু আসছিলাম, তারই মধ্যে রান্নাঘরের দরজা খোলা পেয়েছে। একদম পেছন দিক দিয়ে দৌড়ে ঘুরে রান্নাঘর দিয়ে বেরিয়ে কলপারে চলে এসছে, এসে এখানে ওই যে ওই কাণ্ড করে বেড়াচ্ছে। আর ওনা গরমে জামা কাপড় বেশিক্ষণ পরে থাকতেই পারে না, জামা কাপড় পরালেই খুলে দেয়, কিছুক্ষণের মধ্যেই খুলে দেয়। তো এই সময়টা তো সেই একটু পরে স্নানই করাবো, তাই। তো যাই হোক, তোমাদের একটা কথা শেয়ার করি আমি। তো কতটা সত্যি কতটা মিথ্যা আমি ঠিক জানি না, কিন্তু এই 5 মিনিট হলো আমাকে আমার এক বান্ধবী একটা মেসেজ সেন্ড করেছে। তোমরা হয়তো অনেকেই দেখেছো এই মেসেজটা, তবুও তোমাদের একবার দেখাই। দেখো এই মেসেজটা, এই নিউজটা অনেকের কাছেই হয়তো আগে পৌঁছে গেছে, বাট আমি এখন পেয়েছি। তো এই নিউজটা দেখার পরে সত্যি আমার মাথাটা পুরো ঘুরেই গেছে, মানে সত্যি এই নিউজটা আমি তো বুঝতে পারছি না। আমি 2 দিন হলো নিউজও দেখছি না। ছেলে হচ্ছে কি ভীষণ বিরক্ত করছে, মানে ফোনটা নিয়ে বসলে কোনো রকমের ভিডিওটা আপলোড করি, ফোনটা নিয়ে বসলে উনি নিয়ে দৌড় দিচ্ছে, শুধু কার্টুন আর কার্টুন, তাই লুকিয়ে লুকিয়ে রাখতে হয়। কোনোভাবে ভিডিওটা আপলোড দিলে সঙ্গে সঙ্গে ফোনটাকে আবার লুকিয়ে রেখে চলে যেতে হচ্ছে, এরকম একটা অবস্থা। মানে ফোনটাকেও কাছে রাখতে পারছি না, এরকম হচ্ছে। ওই রাত্রে ঘুমিয়ে গেলে তখন একটু ঘাঁটতে পারি, না হলে না। তো দাঁড়াও, দরজাটা দিয়ে দিই। তো এই নিউজটা শোনার পরে কিন্তু সত্যি আমি পুরো হয়ে গেছি। অনেকে হয়তো আগেই দেখেছো নিউজটা, বা সত্যি যাই হোক। আর সত্যি বলতে আজকের তাপমাত্রা কত তোমাকে, মানে এই মুহূর্তে এখন 10টা 20, তোমাদের স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি। এখানে কত, পাঁশকুড়ার নারায়ণদাতে কত, আর কলকাতাতে কত, এই মুহূর্তে আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এখন আমাদের এখানকার তাপমাত্রা এটা, যেটা স্ক্রিনে যে দেখাচ্ছি, এটা আমি এখনই স্ক্রিনশট নিয়েছি। আর কলকাতার ওখানে তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস। দেখো আমাদের এখানকার থেকেও 1 ডিগ্রি সেলসিয়াস কম। আর এই নিউজটা দেখার পর আমি আরও 2-1জনকে জিজ্ঞেস করলাম, ফোন করলাম, ওরা তো বলছে যে হ্যাঁ এরকমই একটা সম্ভাবনা রয়েছে, আজকে তাপমাত্রা প্রচুর বেশি থাকবে। তো এখন থেকেই দেখো, দেখালাম তোমাদের স্ক্রিনশটে তাপমাত্রা কীরকম।
মানে 10টা 20 থেকে, তাহলে ভাবো পরে কী হতে চলেছে। আর কালকে রাত্রেও না প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না, দম আটকেছে আমার মতো গরম। ফ্যান চলছে, 2টো ফ্যান চলছে, তাও যেন কাটছে না গরমটা, এরকম একটা অবস্থা। যাই হোক, নিউজ যখন দিয়েছি নিশ্চয়ই কিছু না কিছু সত্যি তো রয়েইছে। আর এখন থেকে যেভাবে লু বইছে, মানে প্রচণ্ড গরম হাওয়া চলছে, দরজাটা যে খোলা ছিল আমার মুখে যেন গরম হাওয়াটা এসে এসে লাগছে, পুরো মুখটা যেন একদম জ্বলে যাচ্ছে। আর যাই হোক, সবাই খুব সাবধানে থেকো, সতর্কে থেকো। তো চলো আমি এখন যাই, গিয়ে এখন ছেলেকে চানটা আগে করে দিই, তারপরে লাঞ্চে বসবো, লাঞ্চটা করে নিই। আর ঘর থেকে তো একদম বেরোনোর কোনো গল্পই নেই, মাকেও বলেছে একদম ঘরে চলে আসতে, ওখানে ভাত আর একটা তরকারি করে নিয়েছে, এবারে এই গ্যাসে এসে করবে। চলো দেখা হচ্ছে পরে। এটা আমি কি খাচ্ছি বলো তো, কেউ বলতে পারবে? পারবে না তো বলতে। আমি জানি তোমরা প্রথমে বুঝতেই পারবে না এটা কি, আমিও এটা প্রথমবারই খাচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ। এটা হলো রক্ত, লাল লাল রক্ত, দারুণ খেতে। না না, তোমাদের ভয় দেখাচ্ছি, এটা রক্ত নয়, এটা লাল রঙের জেলি, যেটা খেতে দারুণ। দাদা বাজারে গেছিলো, বাজার থেকে ফেরার সময় 2টো জেলি, এরম টাইপের রেড কালারের জেলি, আর সবার জন্য জুস নিয়ে এসেছিল, গ্লুকোজ ড্রিঙ্কস। এটা বাড়ির সবাই পছন্দ করে, তাই এনেছিল। আমার ছেলে তো খাচ্ছেই না, মুখ দিয়ে ঠেকিয়ে রেখেছে, আর ওদিকে পিকু ওকে বিরক্ত করাচ্ছে, তাই রেগে যাচ্ছে। দেখো, মেন গেটও পুরো বন্ধ করে খিল দিয়ে দিয়েছি, আর বাড়ির সমস্ত জানালাগুলোও বন্ধ করে দিয়েছি। বাইরের রোদ্দুরটা দেখো। চলে এসো, চলো ঘরে চলো, বাবা আলু বইছে, চলো। এটাও জানে যে টিস্যু দিয়ে হালুম্বা করছিলাম। দিদাগুলো কি করেছিস ওখানে, এত নোংরা করেছিস? ঝাড় দিচ্ছে দিদা, আসো, সরে আসো দিদি, ঝাঁটা দিয়ে দিই, সরে আসো। ঘরের ভেতরে সব জানালা বন্ধ করে দিয়েছে, এক দক্কা একটা জোরে হাওয়া এলো, পুরো ঘরটা একদম যেন মনে হলো আগুন ঢুকে গেছে, তাই পুরো বন্ধ করে দিয়েছি, ফ্যানটা অন রেখেছি। আমার ছেলেকে স্নান টান করিয়ে খাওয়ানোও হয়ে গেছে ওকে। আর এই দেখো আমি মুখের মধ্যে কি নিয়েছি বলো তো, টিস্যুকে না এভাবে মুখাকৃতির মতো কেটে ওর মধ্যে বরফ ভালো করে ঘষে মুখের মধ্যে চিপকে রেখেছি। একটু আগে এত জোরে একটা ঝড়ের গতিতে হাওয়া দিল, পুরো ঘরের মধ্যে যেন একদম আগুনের ঝলসা ঢুকে গেল। যাই হোক, এটা ফেসের মধ্যে দিয়ে কিন্তু দারুণ আরাম লাগছে। আর এই যে মা সবার জন্য লাঞ্চ রেডি করছে, সবার জন্য বলতে মা, দিদা, দাদা আর ছেলেকে তো আগে খাওয়ানোই হয়ে গেছে। আর আজকে অনেক রকমেরই তরকারি রান্না হয়েছে, বাট আমি তো ভাত খাবো না আজকে, ভাত খাবো না, আগের থেকেই মাকে বলে দিয়েছিলাম। প্রথমটা মা রাগ করেছিল, তারপরে যাই হোক, এই যে আমার স্যালাড রেডি হয়ে গেছে। আমি আজকে স্যালাড আর টক দই খাবো, যেটা আমার ভীষণ ভীষণ এখন ভালো লাগে খেতে। আমার মতো কে কে স্যালাড আর টক দই পছন্দ করো জানিও। তারপরে একটু পরে আমি ভাবছি একটু ওটস বানিয়ে খেয়ে নেব। এখন ওই 5টা 25 মতো বাজে, আর ছেলে বায়না ধরেছে একটু ঘুরতে নিয়ে যেতে হবে, তাই ওকে দিদা গাড়িতে ওই যে বসিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে। এখনও ঘুরু ঘুরু করে আসুক, আমি বাড়ির কাজগুলো যেগুলো বাকি রয়েছে, ঝাঁটানো দেওয়া, গাছে জল দেওয়া, তো ওগুলো করে নিই। মাও গাছে জল দেওয়া শুরু করেছে, পাম্প থেকে জল ভরছে। তো চলো আমি ওখানে যাই, আর টুকটাক কাজগুলো আগে কমপ্লিট করে নিই। যে মা চলে গেছে জমিতে, চলো আমি ঘরের দরজা দিয়ে তারপরে যাব ওখানে। একটু রোদ্দুরটা গড়ে যেতেই মা দেখো কি বানাচ্ছে, ভালো করে রেডি করেই রেখেছে, নাড়ু বানাবে বলে। এর মধ্যে দিয়েছে এলাইচ আর আদা থেতো করে, কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর আমার দিদা কিন্তু নাড়ুটা ভীষণই ভালো বানায়, তো এই জন্য নাড়ু কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা না বানিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম ভুল করে, তাই কীরকম একটা শুকনো শুকনো দেখতে হয়ে গেছে, তাই এখন বের করে রেখেছি নাড়ুটা। সবাইকে ভাবছি দুটো দুটো করে দিয়ে দেবো, আজকের মধ্যেই শেষ করে দিতে হবে, না হলে এগুলোই ফ্রিজের মধ্যেই রয়ে যাবে। চলো, সন্ধে প্রায় হয়েই এসেছে, আর ছেলেকে একটু এগিয়ে নিয়ে আসতে যাব, ও বেশিক্ষণ না থাকলে আবার মনটা কেমন কেমন করে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন নতুন ভিডিও তাহলেই দেখতে পাবে। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। আজকের মতো টাটা এবং শুভ সন্ধ্যা।